গুড মর্নিং। পূর্বাজ লাইফস্টাইলে সবাইকে স্বাগত জানাচ্ছি। আশা করি সকলে ভালো আছেন। তো আজকে হচ্ছে গিয়ে কি বার? সোমবার। আর এখন বাজে হচ্ছে বেলা 11:15। তো আজকে সকাল থেকে প্রচুর খাটুনি আছে, প্রচুর, জানেন। এক নাগাড়ে মানে কাজ করে এই এতক্ষণে একটুখানি বসলাম আর কি, চা জল খাবার খেয়ে এই এতক্ষণে একটুখানি বসলাম। তো কাল তো এমনিতেই সারা রাত ঘুম আসে না, এত চিৎকার করে কুকুরগুলো। ওই তো শুনছেন তো, এদিকেও চেঁচাচ্ছে, এদিকে তো বোধহয় 7-8খানা কুকুর এক্ষুনি গায়ে জল দিয়ে তাড়িয়ে এলাম। আর ইনি তো রয়েইছেন। তো তাই যাই হোক, ওর মধ্যে তারপরে কালকে না শুতে শুতে প্রায় রাত্রি 1:45 বেজে গেছে। ওই কাজ করে যাচ্ছি, ঘর গুছিয়ে যাচ্ছি, এ করে যাচ্ছি। আসলে এগুলো তো ওরা ঘরে থাকলে তো হয়ে উঠবে না, না, তখন অন্য কাজ থাকে, সময় পাই না। তো এক টানে কালকে সমস্ত গুছিয়ে নিয়েছি, আর শুধু ড্রেসিং টেবিলটা পরিষ্কার করতে বাকি আছে। তো সেটা আজকে সন্ধ্যাবেলায় করে দেবো। যাই হোক, তো সকালবেলা ভোরবেলায় আমার দুই বান্ধবী ফোন করছে যে কি করছিস। আসলে কি বলুন তো, ওরা তো সকালবেলায় উঠে ওদের হাজব্যান্ডদের সঙ্গে মর্নিং ওয়াকে যায়। হ্যাঁ, আমি আর ডাক্তার সাহেব প্রথমে প্রথমে যেতাম, তারপরে ও তো কাজের চাপে আর সময় পায় না। তারপরে যখন সময় পেলো তখন বিশ্রাম নেয়, আর উঠতে চায় না। তো ওরা সব যায়, ওরা নদীর চড়া টড়ায় যায়, সেখানে গিয়ে ব্যায়াম করে, ঘুরে বেড়ায়। হ্যাঁ, তো ওদের ভোর এখন 5:30টায় হয়, আমার তো আর তা হয় না। তো যাই হোক, ফোন করেছে, ঘুমটাও ভেঙে আছে, বসে বসে শুয়ে শুয়ে গল্প করছিলাম। দিয়ে তারপরে বলি ঘুম যখন ভেঙে গেছে আর এ কদিন তো জিমে যাইনি, তাহলে উঠে একটুখানি যোগা করি। তো মোবাইলটাকে অন করে দিয়ে দেখে দেখে যোগা করছিলাম। ও বাবা, তখন বোধহয় এই 9:30 এরকম হবে। তো আমার কাকলি ফোন করছে যে বৌদি, আমার কোমরের ব্যথা সারেনি, আর আমি ওষুধ খাচ্ছি, আমি আজকে যেতে পারবো না। ব্যাস হয়ে গেল। বলে আমি নড়তে পারছি নি, অমুক তমুক সেমুক হ্যান ত্যান অনেক কথা। তার কি বলবো, বললাম ঠিক আছে, সাবধানে থাকো। তো ব্যাস হয়ে গেল আমার ব্যায়াম করা। দিয়ে দৌড় একবারে চটপট করে একদম ঘর টর গুছিয়ে, বিছানা টিছানা তুলে, জামা কাপড় গুছিয়ে, ঘর টর ঝাঁট দিয়ে, এবারে বাসন পড়ে আছে সেই শুক্রবার থেকে, যেগুলো দরকার সেগুলো মেজে মেজে নিচ্ছিলাম। এবারে গন্ধ বেরিয়ে যাবে না বলুন এই ঘরের মধ্যে রেখে দিলে? উপায় নেই, আর কি করব। সঙ্গে সঙ্গে গিয়ে ওই যে দেখুন 1 গামলা বাসন ধুয়ে এখানে রাখলাম। দিয়ে আর বড় বাসনগুলো আর মাজিনি, ওগুলো রেখে দিয়েছি, যবে আসবে তবে মাজবে, আমি আর পারবো না। শুধু কি আর বাসন ধোয়া কাজ বলুন, অন্য অনেক কাজও থাকে। পুজোটাও তো টাইমে করতে হবে, তাই না? দেখছেন তো, কথা বলতে দেয় না। তো যাই হোক, এই সব করে টোরে দৌড়ে 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 সব কাজ করে টোরে এর মধ্যে আবার দুধটা এলো। ওই ঠাকুরের বাসন ধুতে ধুতেই দুধটা ফুটিয়ে নিলাম। দিয়ে পুজোটা সেরে এই এসে একটুখানি চা জল খাবার খেলাম। পুজোটা করতেও তো টাইম লাগে বলুন, অন্তত 1 ঘন্টা তো লাগবে। ঠাকুরের বাসন টাসনগুলো মাজতে হবে, অনেক সময় লাগে। তো হাঁপ ধরে গেছে ভাই, একটু ওই জন্য বসেছি, একটু বিশ্রাম নিয়ে নিই। আর তারপর রান্না টান্না কী হবে না হবে, কী খাবো না খাবো দেখবো। হ্যাঁ, তো চলুন, হ্যাঁ আপনারা সঙ্গে থাকুন, আমার দেখতে থাকুন। যেখানে সেলাই শিখতে যাই সেখানে মানে হেভি মজা হয়, জানেন তো। যতটা না সেলাই শিখি তার থেকে বেশি গল্প হই হই। বৌদির সাথে কত রকমের গল্প হয়, গল্প করতে করতে সেলাই শিখি আর কি। তো যাই হোক, যেখানে সেলাই শিখতে যাই সেখানে আবার সেলাইয়ের পরীক্ষা দিয়েছি, জানেন তো, এই কয়েকদিন আগে। সেই সেলাই যে করেছিলাম সেটা তো জমা দিয়ে এসেছি, নইলে আপনাদেরকে দেখাতাম। বৌদি খুব প্রশংসা করেছে, বলছে খুব ভালো হয়েছে। বিভিন্ন সেলাই, হ্যাঁ, মানে গুজরাটি স্টিচ, কাশ্মীরি স্টিচ, আর আর একটা যেন কি, মানে 4-5টা একটা ছোট্ট কাপড় দিয়েছিল, রুমালের মতন, বড় একটা রুমালের মতন, সেটা 4-5 দিয়ে হেম সেলাই দিয়ে, তারপরে গুজরাটি স্টিচ, কাঁথা স্টিচ, আর হচ্ছে কাশ্মীরি স্টিচ, এই 3টে মধ্যে যে যেটা পারো করো। তো আমার হাতে সময় ছিল, আমি 3টেই করে দিয়েছি। বলে বাহ, খুব সুন্দর হয়েছে। বৌদি খুব প্রশংসা করেছে, জানেন। কাপড়টা যদি ফেরত দেয় আপনাদেরকে দেখাবো। এবার ওই যে বললাম
সেলাই যতটা না হয় তার থেকে বেশি আনন্দ হয়, সেজন্যই আরও বেশি করে যাওয়া, বুঝলেন তো। আসল ব্যাপারটা কি বলুন তো, সেলাই তো আমি জানি, হ্যাঁ, আমার মা খুব ভালো সেলাই জানতেন, জানো তো, মায়ের কাছেই আমার হাতে খড়ি সেলাইয়ে। এবার বিভিন্ন রকম যে স্টিচগুলো সেগুলো আমি জানি, কিন্তু ব্যাপারটা হচ্ছে ওই মানে সায়া বানানো, ব্লাউজ বানানো, ফ্রক বানানো, এসব আমি পারি না, ওগুলো আমি পারবো না। তো আপনাদের তো বোধহয় দেখিয়েছিলাম তো যে আমি একটা যিশু যখন আমার পেটে আর কি, তখন বাপের বাড়িতে ছিলাম, তো সেখানে ওই অ্যাঙ্কারের যে সুতোগুলো সেইগুলো দিয়ে একটা গোলাপি রঙের থান কাপড় ছিল আমার, সেইটার উপরে ওই কাঁথা স্টিচের কাজ করেছিলাম। তো সে শাড়িটা এখনও আছে আমার কাছে, আর ডাক্তার সাহেব ওটা কোনো দিন আমাকে পরতে দেয়নি, বলছে না পরলে নষ্ট হয়ে যাবে। আর বসে বসে সেলাই করতাম তো, বাবা সুতো শেষ হয়ে গেলেই বাবা নিয়ে এসে দিত। তারপরে যখন 7 মাস হয়ে গেল, বাবা বলছেন এবার শেষ করো, আর সেলাই করতে আর দেবো না। তো সেই বসে বসে সেলাইটা করেছিলাম, পুরো একটা শাড়ি কাঁথা স্টিচ করেছিলাম। তো সে স্টিচ ফিচগুলো আমি জানি, কিন্তু ওই যে সায়া বানানো, এ বানানো, ও বানানো, ওগুলো আমি পারি না। হ্যাঁ, তো ছোট্ট একটা সায়া বানিয়েছিলাম আমরা, জানেন তো, 6 কাটের সায়া। সে কি হাসি আমাদের, হুল্লোড় একদম। আমি একটা সবুজ রঙের বানিয়েছিলাম, সেটা ওই সব বৌদির কাছেই রাখা রয়েছে। তো যদি কোনোদিন আনতে পারি আপনাদেরকে দেখাবো। আমি তো দেখুন, আমি তো হচ্ছে কলকাতায় যখন থাকতাম, আমি ওই নিউ আলিপুর সারদা আশ্রম বালিকা বিদ্যালয় আছে না, ওইখানে পড়তাম। ওখানে 6 অবধি পড়েছি, 5 না 6 অবধি পড়েছি, তারপরে তো মেদিনীপুর চলে এলাম। তো ওখানে আমাদের না 2টো ক্লাস হতো, একটা ওয়ার্ক এডুকেশনে আর একটা হচ্ছে ওই সেলাইয়ের। তো ওয়ার্ক এডুকেশনে সব ওই কাগজ কেটে কেটে সব কাজগুলো শেখাতো, তো সেটা ভালো লাগতো না। আর সেলাইটা আমার খুব প্রিয় ছিল, অনেক রকম সেলাই শেখাতো, জানেন, উলের কাজ, তারপরে সুতোর কাজ। একবার একটা তো ফ্রকের উপরে এমব্রয়ডারি কাজ করা শিখিয়েছিল। তো সে ফ্রকটা আমার এখনো মনে আছে, বেগুনি রঙের একটা জামা মা বানিয়ে দিয়েছিল। তো সেইটার উপরে ওই কোমরের কাছে খুব বড় একটা ঝাড় বানিয়েছিলাম, সেটা অনেক নম্বর পেয়েছিলাম। তারপরে মোজা বানানো শিখেছিলাম, তারপরে ছোট্ট ছোট্ট বাচ্চাদের মানে উলেরও শিখেছিলাম, আবার কাপড়েরও জাঙ্গিয়া বানানো শিখেছিলাম, দিয়ে তার উপরে আবার কাজ করা শিখেছিলাম। তো সেই সব তখন ওই মানে পড়াশোনা করব না ওই সেলাই করব, হোমওয়ার্ক করব, তো মা ওই হেল্প করে দিত, জানেন। একবার তো দিল গরমের ছুটিতে 18খানা স্টিচ করতে হবে, সে রান সেলাই থেকে, হেম সেলাই থেকে। তো মা সেই কাপড় কিনে নিয়ে এলো কোঅপারেটিভ থেকে, আমাদের ওখানে কোঅপারেটিভের একটা দোকান ছিল, সেইখান থেকে মা থান কাপড় কিনে নিয়ে এলো। নিয়ে এসে মা বলে তুই পড়বি না ওই করবি, সেলাইটা কিভাবে শিখতে হয় সেটা শিখে নে, নিয়ে তুই ছেড়ে দে। তো ওই পড়াশোনার শেষে মা আমি একটু করবো বলে করতাম, আর বাকি সময়টা মা করে দিত। আর একজন ছিল আমাদের বাড়ির ঠিক পিছন দিকে, পদ্ম পিসি বলে ডাকতাম আমরা, ওই রেল পুলিশ হাসপাতালের নার্স ছিল, সে খুব ভালো সেলাই জানতো। তো সে একদিন দেখে শুনে বলে যে পুতুল আমাকে দে, আমি করে দিচ্ছি। তো সেই পিসি খুব ভালো হাতের কাজ জানতো, জানেন। তো সেই পিসি ওই গুজরাটি স্টিচ, কাশ্মীরি স্টিচ ওইগুলো করে দিয়েছিল। আমাদের এত বড় খাতা বানাতে হতো, সেই খাতার মধ্যে সব সেলাইগুলোকে আটকাতে হতো, আটকিয়ে নিচে নাম লিখতে হতো কি সেলাই, দিয়ে তারপরে সেগুলো জমা করতে হতো। এবার পরীক্ষার সময় ওই সেলাই থেকেই যে কোনো একটা সেলাই করতে দেবে, সেগুলো প্র্যাকটিস করতে হতো। এই করে করে শিখে গেছি, জানেন। তারপরে আমার মা কুরুশের কাজ খুব ভালো জানতো। আমার মা, আমার পিসি তো আমাদের বাড়িতে বেড়াতে এসে 1 মাস ছিল, তখন ওই ড্রেসিং টেবিলের ঢাকনা থেকে শুরু করে সব মাকে বানিয়ে দিয়েছিল। তো আমার মায়ের কাছেই কুরুশের কাজ শেখা। আমার কাছে একটা ওই ঢাকা আছে, জানেন, ওই খাবার চাপা দেওয়ার যে ঢাকাগুলো পুজোর সময় যে চাপা দেয় না, উলের বানিয়েছিলাম, আপনাদের দেখাবো। তো সেটা প্রথম হাতের কাজ, তো ভালো হয়নি সেরকম। তো যাই হোক, বিয়ের পর মা সেটা দিয়ে দিয়েছিল সঙ্গে করে, বলে তোর হাতের তৈরি কাজ তুই নিয়ে যা, আমার কাছে কোথায় হারিয়ে যাবে, নষ্ট হয়ে যাবে। সেটা এখনও আছে আমার কাছে, আমার আলমারিতে রাখা আছে, আপনাদের দেখাবো একদিন। তো সেদিনকে বলছিলাম কুরুশের কাজ আমি ভুলে গেছি। তারপরে সে আমাদের জিমে একজন আছে পূর্ণিমাদি, সে খুব সেলাইয়ে ওস্তাদ। তো সে বলে যে ভুলে গেছো, তুমি একটু উল আর কুরুশ নিয়ে আসবে, আমি তোমাকে ধরিয়ে দেবো, শিখিয়ে দেবো, সব মনে পড়ে যাবে।
তো এই করে করেই সেলাই শেখা। শেষের দিকে মা আমাকে বানিয়ে দিত, টেপ জামা বানিয়ে দিত, ফ্রক বানিয়ে দিত ঘরে পরার, ওই কোঅপারেটিভ থেকে কাপড় এনে এনে বানিয়ে দিত। জানেন কত ফ্রক বানিয়ে দিয়েছে, হাত কাটা ফ্রক ছোটোবেলায় পরতাম, টেপ জামা বানিয়ে দিত। তো যাই হোক, তারপরে তো মায়ের ওই যেমন সূচে সুতো করতে পারে না যখন, যেমন আমি ছোট সূচে সুতো করতে পারি না এখন আর, তো সেই রকম মাও আর সূচে সুতো করতে পারতো না, আস্তে আস্তে সেলাইটা ছেড়ে দিল। মায়ের সেলাই মেশিন ছিল, এখনও আছে মায়ের সেলাই মেশিন। তো আমি যে ঘরে আর কোথায় রাখবো, আর আমি তো সেলাই মেশিনে কাজ করি না, ওই জন্য আর আনিনি, বুঝলেন তো। এইভাবেই আমার সেলাই শেখার শুরু। এখন ওই সব বন্ধুরা মিলে গেছে যখন, তখন আমি বলি তাহলে আমিও একটু শিখি, সময় পাই যখন। তারপরে আমি যেখানে গান শিখতে যাই, সেই দিদির কাছে, আমি তো আধুনিক গান জানি না, আমি রবীন্দ্রসঙ্গীত, তারপরে নজরুল গীতি, এগুলো নজরুল গীতি মোটামুটি জানি। আমি রবীন্দ্রসঙ্গীতের উপরেই কোর্স করেছি, রবীন্দ্রসঙ্গীতটাই আমি জানি। তো একটুখানি আধুনিক গান শেখার ইচ্ছা ছিল, তো সেই যার কাছে শিখি আর কি, সেই তাকে বলেছি, সে আমাকে একটা আধুনিক গান তুলে দিয়েছে, বলছে সহজ গান, তুমি তুলতে পারবে, কোনো অসুবিধা হবে না। তো স্বরলিপি শুদ্ধই দিয়েছে। আমি বলেছিলাম আমাকে স্বরলিপি দেবে, বলছে হ্যাঁ, আমি স্বরলিপি দিলে আর সুরটা বলে দিলে আমার কোনো অসুবিধা হবে না, আমি তুলে ফেলবো। তো সেই স্বরলিপি দিয়েছে, কিন্তু আর মানে এই দুদিনে কাজেও ব্যস্ত ছিলাম আর নানা টেনশানেও ছিলাম, সেই জন্যে গানটা নিয়ে আর বসা হয়নি জানেন। দেখি আজ থেকে আবার শুরু করব সব, ওরা বাড়ি ফিরুক, শান্ত হই, শুনি সব কিছু ঠিকঠাক, তারপরে মন ভালো করে আবার সব কিছু শুরু করব। সাহেব যাওয়ার আগে সে এক বোঝা পুঁই শাক এনে দিয়ে গেছিলো জানেন। তো সে তো আর খাওয়া হয়নি দুদিন। তো সেই আমি আবার কলমি শাক নিয়ে এসেছিলাম, দেখে আর লোভ সামলাতে পারিনি, আমি নিয়ে চলে যাই। তো দুদিন তো সেই কলমি শাক খেলাম, সেই জন্য আজকে একটুখানি পুঁই শাক বসিয়েছি, না হলে না নষ্ট হয়ে যাবে, তাই না। সেই জন্যে আজকে একটুখানি পুঁই শাকের চচ্চড়ি করছি। ভেবেছিলাম মাছের মুড়ো দিয়ে পুঁই শাকের চচ্চড়ি বানাবো, তারপরে ভাবলাম না বাবা, অ্যাসিড ট্যাসিড যদি হয়ে যায় মুশকিলে পড়ে যাব, তার চেয়ে আমি যেমন করে খাই অমনি করেই খাই। এই যে পুঁই শাকের তরকারি, এটা হচ্ছে লাউয়ের তরকারি, আর এখানে হচ্ছে মাছের ঝোল। সব ছোট ছোট বাসন বের করেছি, কারণ এগুলোকে তো আবার মেজে নিতে হবে আমার, সেই জন্যে সব ছোট ছোট বাসন বের করেছি। তো রান্না হয়ে গেল, এবার একটুখানি বিশ্রাম নিই। এতক্ষণ তো যিশুর সাথে কথা বলছিলাম, এবার একটু বিশ্রাম নিই, তারপরে খাওয়া দাওয়া করবো। এখন বাজে হচ্ছে প্রায় 4টে, আর 2 মিনিট মতো বাকি আছে। আমি বেরিয়ে যাচ্ছি জিমে, একটু তাড়াতাড়ি যাচ্ছি, কেন কি এখান থেকে অতটা হেঁটে যাব, গিয়ে তারপরে টোটো জন্যে অপেক্ষা করতে হবে, তারপর টোটো পাবো, তারপরে যাব, আবার সেখানে নেমে আবার অনেকটা হাঁটতে হয় জানেন তো, টোটো ভিতরে ঢোকে না, সেই জন্য ও পৌঁছতেই 4:20-25 হয়ে যাবে। আর যিশু থাকলে তো অসুবিধা নেই, ও তার বাইকে চট করে ছেড়ে দিয়ে আসে, দেরি করে বেরোলেও কোনো অসুবিধা হয় না। তো যাই হোক, ঘুরে আসি। ওরা তো 2:50 ট্রেনে উঠে গেছে, আর গাড়ি তো বেরিয়ে গেল ওদেরকে আনতে আর কি। তো এই একটু আগেই যিশুর সঙ্গে কথা হয়েছে, ওরা সবাই ভালো আছে। তো রাত হবে আসতে, অতটা আসবে, বন্দে ভারতেই আসছে, ফিরছে, তো অতটা আসবে, তারপরে আবার এখান থেকে নেমে আসবে, তো রাত হবে, হয়তো 12টা 12:30 হয়ে যাবে। তো যাই হোক, সেসব কথা পরে হবে, আমি এখন চট করে একটুখানি ঘুরে আসি, কেমন, তারপর আবার আপনাদের সাথে বাড়ি এসে ভালো করে কথা বলবো। ফেরার পথে এই যে দেখুন কি কি নিয়ে এলাম। এটা হচ্ছে দই, টক দই। আমি এই আমুলের টক দইটাই খাই সব সময়। তো এটা এই যে নিয়ে এলাম, আগের দিন গেছিলাম তখন শেষ হয়ে গেছিলো, একটা প্যাকেট ছিল, আমি বলি থাক পরে নিয়ে যাবো। আর এই একটা বাক্স নিয়ে এসেছি, এটা আমার ওই ইমিটেশন জুয়েলারিগুলো, ম্যাচিং হার টারগুলো রাখার জায়গা নেই, সেইগুলো এর মধ্যে রেখে দেবো। আর এই একটা নিয়ে এসেছি, এটা আগের দিন আর একটা নিয়ে এসেছিলাম, সেটা আমার ছেলে নিয়েছে, মা আমি এটা নেবো, মা আমি এটা নেবো করে নিয়ে নিয়েছি, ওর ঘরে সাজিয়েছে কোথায়। আর এইটা আমি নিয়ে এসেছি, আমি ওই টেবিলে যে চামচ সেগুলো থাকে, এটা এখন আপাতত এর মধ্যে রাখবো, পরে একটা স্টিলের অর্ডার দিয়েছি, এটা এনে দেবে বলেছে, তার মধ্যে রাখবো। আর এই যে ঠাকুরের ফুল, এই ফুলটা হচ্ছে ডাক্তার সাহেব যে নার্সিংহোমে প্রতিদিন ফুল নিয়ে যান, সেই ফুলটা আর কি। তো যাওয়ার আগে আমাকে বলে গেছিলো যে ওই দাদার কাছ থেকে তো প্রতিদিনও ফুলগুলো নিয়ে যায়, তো সেই ফুলগুলো বাকি রয়ে গেছে, তুমি প্রতিদিনেরটা একসাথে নিয়ে চলে আসবে। তো আগের দিন 1 প্যাকেট এনেছিলাম, 2 দিনের ফুল আগের দিন এনেছিলাম, তা আজকে আবার আসার পথে আমি বলে এসেছিলাম ওকে যে আমি সোমবারে আসবো, তাই এই যে আবার আজকে ফুল দিয়েছি।
4টে মালা, তুলসী পাতা, বেলপাতা আর ফুল। আর এটা হচ্ছে চানাচুরের প্যাকেট। আমি এই চানাচুরটা ছাড়া না আর কোনো চানাচুর খাই না। কোন চানাচুরটা টক ঝাল মিষ্টি, তারপর ডাক্তার সাহেব সেদিন একটা নিয়ে এসেছিলেন পুরো মিষ্টি। আমি ওই জন্য ধুতে আমি আর রিস্ক নিই না, আমি এই চানাচুরটাই খাই। আর এই যে একটা ক্যালসিয়াম ল্যাকটেট নিয়ে এলাম, কারণ আজকে ছানা করে রেখে দেবো দুধটা, সেটা ওরা এসে খেয়ে নেবে, সেই জন্যে। কনাকে দিয়ে আজকে ডিমের ঝোল করে নিয়েছি আমাদের 3 জনের জন্যই। আলু আর এই যে এটা পেঁপেগুলো আর ডিমটা আমি খাবো, আর ওদের জন্য আলু আর ডিম, একবারে ডিমের ঝোল আর রুটি করে নিয়েছি। কে আবার আজকে আবার নিজের জন্য আলাদা করে করে হ্যাপা বলুন, সেই জন্য একসাথেই সব আজ কাজ সেরে নিয়েছে। এই দেখুন, এই যে 3 দিন যাবত এরা বাইরে গেছে, এই এত দুধ জমেছে। আমি আর ওরা গেছে বলে আর মদনকে আর না বলিনি, দুধ বন্ধও করিনি আর কমাতেও বলিনি। তো আছে থাক, দিয়ে যাচ্ছে। তাই এত দুধ জমা হয়েছে, এগুলোকে এই বসালাম, ছানা করে দেবো, ওরা খেয়ে নেবে। এই যে ক্যালসিয়াম ল্যাকটেট ওই জন্যই আজকে কিনে এনেছি, আমার কাছে ছিল না, শেষ হয়ে গেছিলো, তাই একটা ছোট্ট মতন এই যে কিনে নিয়ে এসেছিলাম আসার পথে। তাই এই যে ভিডিওটাকে আপলোড করে তারপরে এই যে দুধটাকে বসিয়েছি। আর ডাক্তার সাহেব, যিশু সবাই এসে গেছে, ওই ড্রাইভারের সঙ্গে কথা বলছে। যিশুর সঙ্গে এইমাত্র কথা বলে এলাম। আমি বলি দাঁড়া এটাকে তৈরি করে দিই, তাহলে ওরা খেয়ে নিতে পারবে আজকে, সেই জন্যে চটপট করে ছানাটা বানিয়ে নিতে এসছি আর কি। তো যাই হোক, তাহলে আজকের মতন এখানেই রাখলাম। হ্যাঁ, আবার আমাদের দেখা হবে। আপনারা ভালো থাকবেন, আর আজকের ভিডিওটা ভালো লাগলে একটা লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব দিয়ে প্লিজ জানিয়ে দেবেন।